হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে চলে আসলাম আমাদের হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনের চ্যাপ্টারটা সেকেন্ড পার্টটা নিয়ে। তো আগের আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার রিলেটেড কিছু টার্মস, ইম্পর্টেন্ট টার্মস, মানে একটা ইন্ট্রোডাকশান, এই চ্যাপ্টারে যে ইন্ট্রোডাকশান বলতে গেলে আমরা একটা বুঝি না, ওই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেছিলো, তাই না বাবা? ওইটা কিন্তু আমাদের হয়ে গেছিলো। তো আজকে আমরা যাব কিন্তু একটু চ্যাপ্টারটা দেখতে। মেনলি আজকে আমরা ডিল করব কি কি জিনিসগুলো নিয়ে। উই উইল ডিল উইথ মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স। এই টপিকগুলো কিন্তু আমরা একটু একটু করে, মানে একটু না, মানে বেশ ভালো ডিটেলসে আমরা কিন্তু বুঝে দেবো, ঠিক আছে? আমাদের সিলেবাস ওরিয়েন্টেড যা জিনিসপত্র রয়েছে আমাদের বইতে, সিলেবাস ওরিয়েন্টেড আমাদের যা যা পড়তে হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা একটুখানি দেখে নেব। তাহলে যাই হোক, আর দেরি করছি না, চলে যাচ্ছি আমাদের ক্লাসে। কিন্তু যাওয়ার আগে স্টুডেন্টস, তোমাদের সবাইকে প্রত্যেকদিন আমি এক কথা বলে যাই যে স্টুডেন্টস, যদি ভিডিওসগুলো ভালো লাগে, হেল্প হয়, তাহলে ভিডিওসগুলোকে লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। স্পেসিফিক্যালি ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও এইচএস ক্যান্ডিডেটসের, মানে ইংলিশ ভার্সনের ক্যান্ডিডেটসদের সাথে কিন্তু স্পেসিফিক্যালি ভিডিওটা শেয়ার করে দিও। তো চলে যাওয়া যাক আমাদের টপিকে। আমাদের টপিক কি বাবা? আমাদের টপিক হচ্ছে গিয়ে আজকে স্টার্ট করব, যেরকম বললাম, মোনোহাইব্রিড ক্রস। তোমরা এই টপিকগুলো কিন্তু অলরেডি ক্লাস 10-এ পড়ে এসছো, কয়েকটা টপিক, যেমন ইনকমপ্লিট ডমিনেন্স, ডাইহাইব্রিড ক্রস, মোনোহাইব্রিড ক্রস, এগুলো পড়ে এসছো। তো সুতরাং আশা করছি তোমাদের কিন্তু এই টপিকগুলো নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। তো চলে যাওয়া যাক। আমরা পুরোটা একদম ডিটেলসেই বুঝবো। তো এরকম কোনো ব্যাপার নয় যে হ্যাঁ ক্লাস 10-এ পড়ে এসছো মানে আমি এখন বোঝাবো না, এরকম কোনো ব্যাপার নয়। ডেফিনেটলি বোঝাবো, বিকজ এটা একটা ক্লাস হচ্ছে, তো ডেফিনেটলি বোঝাবো। তো মন দিয়ে বোঝো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। তো যাই হোক, মোনোহাইব্রিড ক্রস। মোনো মানে কি বাবা? মোনো মানে ওয়ান, হাইব্রিড মানে আমরা হাইব্রিডাইজেশন করছি, রাইট? তো যে কোনো একটা ক্যারেক্টার নেব, দ্যাট ক্যান বি স্টেম হাইট, দ্যাট ক্যান বি ফ্লাওয়ার পজিশন, ঠিক আছে, দ্যাট ক্যান বি সিড শেপ, যে কোনো একটা ক্যারেক্টার নেব, তার দুটো কন্ট্রাস্টিং ট্রেটস নিচ্ছি, যেমন ধরো ডমিনেন্ট আর রিসেসিভ ট্রেট, ঠিক আছে? তাদের এই দুটো কন্ট্রাস্টিং ট্রেটকে দিয়ে আমরা হাইব্রিডাইজেশন করছি, এটাই হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। মানে একটা ক্যারেক্টারের দুটো ট্রেটস নিয়ে আমরা হাইব্রিডাইজেশন করছি, দ্যাট ইজ দি মোনোহাইব্রিড ক্রস বাবা। বোঝা গেল কি? তাহলে চলো আমরা দেখে নিই মোনোহাইব্রিড ক্রসটা। আচ্ছা, মোনোহাইব্রিড ক্রস এবং যে কোনো ক্রস করার আগে, মানে মোনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস করার আগে কিন্তু যেটা বলেছিলাম যে 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স, যেটা পি প্লান্টের রয়েছে, যেটা তোমাদের বইতেও দেওয়া রয়েছে, ঠিক আছে, ওই ক্যারেক্টার্সগুলো কিন্তু পড়তে হবে, এবং তার সাথে সাথে তার ডমিনেন্ট এবং রিসেসিভ অ্যালিলটাও কিন্তু পড়ে নিতে হবে। বোঝা গেল কি? ওটা যদি না করো তাহলে কিন্তু সবসময় যে এরকম ফ্ল্যাট কোয়েশ্চেন আসবে তার তো কোনো মাথার দিব্যি নেই। অন্যরকম যদি কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়ে দাও তাহলে কিন্তু আর পারবে না তোমরা, ঠিক আছে? তো ওই 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্সটাকে কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে। তো চলো মোনোহাইব্রিড ক্রস স্টার্ট করি। তো আমরা ক্যারেক্টারে নিলাম হচ্ছে বাবা স্টেম হাইট, ঠিক আছে? স্টেম হাইট নিলাম। তো স্টেম হাইটের ডমিনেন্ট ক্যারেক্টার কি বাবা? ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে টল। রিসেসিভ ক্যারেক্টার কি? ডোয়ার্ফ। তো এই যে টল ক্যারেক্টারটা, মানে যেটা ডমিনেন্ট ক্যারেক্টার হবে না, তার ফার্স্ট লেটারটা দিয়েই কিন্তু আমরা এই ট্রেটগুলোকে কিন্তু রিজেম্বল করব। তাহলে ফার্স্ট লেটার কী আছে বাবা? টি। তাহলে ডমিনেন্টের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লিখব, যদি রিসেসিভ হয় সেম লেটারটাই লিখব কিন্তু স্মল। বোঝা গেল? তাহলে কি হচ্ছে বাবা, যে আমরা যে ক্যারেক্টারটা নিচ্ছি সেই ক্যারেক্টারের ডমিনেন্ট ট্রেটটার ফার্স্ট লেটার দিয়েই কিন্তু আমরা এই কন্ট্রাস্টিং ট্রেটসটাকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি। ক্যাপিটাল লেটার দিয়ে আমরা ডমিনেটিং ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছি, আর স্মলটা দিয়ে আমরা রিসেসিভটাকে। বোঝাতে পারলাম? তাহলে টল আর ডোয়ার্ফ হয়ে গেল স্টেম হাইট। এবারে আমরা দেখবো হচ্ছে পেরেন্টাল জেনারেশন, পি জেনারেশন। ঠিক এইভাবেই কিন্তু ক্রসটা করো, ঠিক আছে? না তো কিন্তু খাতায় কেটে দিতে পারে। আমি যেভাবে ক্রসটা করছি বোর্ডে, ঠিক সেইভাবেই ক্রসটা করো। যাই হোক, পি জেনারেশন মানে পেরেন্টাল জেনারেশন। তা আমি পেরেন্টাল জেনারেশনে কী নিলাম বাবা? আমি নিলাম একটা পিওর টল, তার সাথে নিলাম পিওর ডোয়ার্ফ, ঠিক আছে? এদের আমি ক্রস করব, হাইব্রিডাইজেশন করব। তাহলে এদের থেকে বাবা গ্যামেটস বেরোবে। গ্যামেটস বেরোচ্ছে, এই যে গ্যামেটস বেরোলো, এখানে লিখে দিতে হবে কিন্তু, হ্যাঁ?
তাহলে গ্যামেট একটা টি, এখানে একটা টি, এখানেও তেমনি একটা স্মল টি, একটা স্মল টি, হয়ে গেল, গ্যামেটস বেরিয়ে গেল। এবারে এই গ্যামেটটা এই গ্যামেটের সাথে ফিউজ করলো, বা এইটার সাথে ফিউজ করলো, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমার কী তৈরি করলো? আলটিমেটলি আই এম গেটিং হাইব্রিড টল। এই জেনারেশনটাকে আমরা বলছি F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। কি বলছি? F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। বোঝা গেল? এইগুলো কি? এইগুলো হচ্ছে গিয়ে বাবা হাইব্রিড টল। ক্লিয়ার হলো এত অবধি? এবার আমরা F2 জেনারেশন দেখবো। এত অবধি আগে তোমরা কপি ডাউন করে নাও। সো দেখো স্টুডেন্টস, তোমরা F1 জেনারেশন অবধি টুকে নিয়েছো, আমি ভুল করে পুরোটাই মুছে দিয়েছি, যাই হোক আমার মনে আছে। তো আমি F2 জেনারেশনটা স্টার্ট করছি। F2 জেনারেশনকে আমরা কি বলি বাবা? আমরা বলি সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। ঠিক আছে? এখানে কি হচ্ছে? এখানে দেখো আমরা হাইব্রিড টল পেয়েছিলাম F1 জেনারেশনের পরে, হাইব্রিড টল পেয়েছিলাম দুখানা এরকম, তাহলে এই দুটোকে আমরা এখানে লিখব। ঠিক আছে? দেখো ক্যাপিটাল টি স্মল টি, আবার এই সাইডে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখো দিস ওয়ান উইল বি ক্রসড উইথ দিস ওয়ান, তার মানে ক্যাপিটাল টি, এইটা আবার এটার সাথে ক্রস হবে মানে ক্যাপিটাল টি স্মল টি, এইটা এটার সাথে ক্রস হচ্ছে মানে ক্যাপিটাল টি স্মল টি, এটা এটার সাথে হচ্ছে মানে স্মল টি। ক্লিয়ার হলো কি জিনিসটা কিভাবে আসলো? এই যে দুখানা যেটা আমরা পেলাম ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে বা F1 জেনারেশনে, আমরা তাদেরকে কি করলাম? একটা চেকার বোর্ড বানালাম বা পানেট স্কোয়ার। তোমরা ক্লাস 10-এ কিন্তু অলরেডি এগুলো পড়ে এসছো। চেকার বোর্ড বানালাম বা পানেট স্কোয়ার বানালাম, যেখানে একটা জায়গায় আমরা এই ক্যাপিটাল টি স্মল টি লিখলাম, আর একটা এই সাইডটাতে আমরা লিখলাম হচ্ছে আবার ক্যাপিটাল টি স্মল টি। এই দুটো যে গ্যামেট এই F1 জেনারেশন বেরোলো, তার থেকে যদি আমি অ্যাকচুয়ালি গ্যামেটটা বার করি, তাহলে তো এই জিনিসটা এরকম আসবে, ক্যাপিটাল টি স্মল টি বা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে সেই গ্যামেটটাই কিন্তু আমরা দেখো এখানে লিখলাম, লিখে কিন্তু দেখো গ্যামেটটাকে আমরা আলাদা আলাদাভাবে ফিউজ করাচ্ছি। দেখো ক্যাপিটাল টিটা প্রথমে এই ক্যাপিটাল টির সাথে ফিউজ হলো, তাহলে আমি পেলাম হচ্ছে গিয়ে পিওর টল। এই ক্যাপিটালটা এই স্মল টি এর সাথে ফিউজ হলো, তাহলে আমি পেলাম বাবা হাইব্রিড টল। এবারে দেখো এটা তো ডান, এটা আমার ডান হয়ে গেল। এবারে এই স্মল টিটা দেখি ক্যাপিটাল টি এর সাথে ফিউজ হলো, হয়ে আমি আবার পেলাম কি? হাইব্রিড টল। আর এই স্মল টিটা ফাইনাল এই স্মল টি এর সাথে ফিউজ হলো, হয়ে আমি পেলাম কি? ডোয়ার্ফ। তাহলে আমার ফেনোটাইপিক রেশিও কি দাঁড়াচ্ছে বাবা? ফেনোটাইপিক রেশিও কি দাঁড়াচ্ছে? মানে আমি দেখতে পাচ্ছি কি? কটা লম্বা কটা বেটে? কটা লম্বা দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে লম্বা দেখতে পাচ্ছি। আর কটা বেটে দেখতে পাচ্ছি? একখানাই ডোয়ার্ফ দেখতে পাচ্ছি। তাহলে আমার ফেনোটাইপিক রেশিও দাঁড়ালো 3:1। whereas আমার জেনোটাইপিক রেশিও কি দাঁড়াচ্ছে? মানে জেনোটাইপিক কি? দেখো ফার্স্টেরটার জেনোটাইপ কি ছিল? দুটোই ক্যাপিটাল টি, তাহলে এটা একটা। তারপরে আমরা দেখতে পেলাম যে দুখানা ক্যাপিটাল টি স্মল টি, মানে দুখানা হাইব্রিড টল, তাহলে এখানে 2 লিখলাম। আর লাস্টে দেখো আমরা পেলাম একটা পিওর ডোয়ার্ফ, মানে দুটোই স্মল টি, তার মানে 1। তাহলে ফেনোটাইপিক রেশিও আমি দেখতে পেলাম বাবা 3:1, whereas জেনোটাইপিক রেশিও আমি দেখতে পেলাম 1:2:1। ঠিক আছে? ফেনোটাইপিক রেশিও মানে আমি দেখতে কি পাচ্ছি? কটা লম্বা কটা বেটে। জেনোটাইপিক রেশিও মানে দ্য জেনেটিক কনস্টিটিউশন বিহাইন্ড দ্য ফেনোটাইপ। বোঝা গেল? এত অবধি ক্লিয়ার হলো কি? ভেরি গুড। আচ্ছা, এই ক্রসটা থেকে মেন্ডেল একটা ল বার করেছিল, একটা ল কনক্লুড করেছিল। এই লটাকে আমরা বলি ফার্স্ট ল অফ মেন্ডেল। ভেরি ইম্পর্ট্যান্ট বাবা, ভেরি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ল অফ মেন্ডেল, বা এটা যেটা অ্যাকচুয়াল নাম সেটা হচ্ছে গিয়ে ল অফ সেগ্রেগেশন। এই লটা কিন্তু তোমাদের লাইন টু লাইন মুখস্থ করতে হবে। লয়ের ভাষা কিন্তু চেঞ্জ করতে পারবে না, কারণ কি লটা মেন্ডেল দিয়েছিল, তুমি বা আমি দিইনি, সুতরাং লয়ের ভাষা চেঞ্জ করা যাবে না। লটা কিন্তু লাইন টু লাইন মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে লটা কী বলতে চাইছে। তা চলো বুঝে নিই। তো দেখো ল অনুযায়ী কি বলছে, ল অফ সেগ্রেগেশন। নামটা থেকে আমরা একটু বুঝে নেবো। সেগ্রেগেশন মানে সেপারেট হওয়া,
ঠিক আছে, তোমাদের যদি ক্রসটা খাতায় যেটা লেখা আছে সেই অনুযায়ী একটাবার একটু দেখে নাও। আমি এখানে ছোট্টভাবে একটুখানি করে দিচ্ছি। দেখো ক্যাপিটাল টি আর স্মল টি ক্রস হয়েছিল, ওইখান থেকে যে গ্যামেট বেরিয়েছিল সেখান থেকে এটা হচ্ছে গিয়ে F1 জেনারেশন তৈরি হয়েছিল, এই যে F1 জেনারেশন। ঠিক আছে, এই F1 জেনারেশন থেকে আমরা F2 জেনারেশন পেলাম বাবা। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এই যে F1 জেনারেশনে প্যারেন্টাল জেনারেশনে যে ডোয়ার্ফ যে ক্যারেক্টারটা ছিল, ঠিক আছে, রিসেসিভ অ্যালিলওয়ালা যে ক্যারেক্টারটা ছিল, সেই অ্যালিলটা কিন্তু, সেই ট্রেডটা কিন্তু নেক্সট জেনারেশনে পাস অন হয়, F1 জেনারেশনে কিন্তু পাস অন হয়, কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে পারে না। ঠিক আছে, এক্সপ্রেস করতে কেন পারে না? কারণ কি ডমিনেন্ট ক্যারেক্টারটা তো ওকে সাপ্রেস করে দিয়েছিল, তাই জন্য ও নিজেকে এক্সপ্রেস করতে পারেনি। ঠিক আছে, কিন্তু তার মানে কিন্তু এইটা নয় যে রিসেসিভ ক্যারেক্টারটা হারিয়ে গেছে, একদমই নয়। যদিও বা রিসেসিভ ক্যারেক্টারটা F1 জেনারেশনে নিজেকে এক্সপ্রেস করতে পারেনি, তার মানে কিন্তু এটা একদমই নয় যে এই ক্যারেক্টারটা হারিয়ে গেছে। তোমরা দেখো এই রিসেসিভ ক্যারেক্টারটার কিন্তু আবার রিঅ্যাপিয়ারেন্স ঘটলো কিন্তু F2 জেনারেশনে। দেখো F1 জেনারেশনে যখন গ্যামেটটা তৈরি হলো তখন কিন্তু এই রিসেসিভ গ্যামেটটা কিন্তু আলাদা হলো, সেগ্রেগেট হলো, হয়ে দেখো দুখানা রিসেসিভ গ্যামেট কিন্তু আবার ফিউজ করে কিন্তু আবার রিসেসিভ ক্যারেক্টারটার রিঅ্যাপিয়ারেন্স হলো। বোঝাতে পারলাম? এইটাই হচ্ছে ল অফ সেগ্রেগেশন বা ফার্স্ট ল অফ মেন্ডেল। বোঝা গেল? তাহলে আচ্ছা, যেইভাবে আমি ক্রসটা করেছি, এইটা না, এটা তো রাফ একটুখানি বোঝাতে বললাম, যেভাবে আমি ক্রসটা করেছি যে F1 জেনারেশন প্যারেন্টাল জেনারেশন গেমেট, F2 জেনারেশন ফেনোটাইপিক রেশিও জেনোটাইপিক রেশিও, একদম হুবহু এইভাবেই লিখো। এইভাবেই যদি ক্রস করতে আসে পরীক্ষার খাতায় তাহলে এরকমই ভাবে লেখো। ঠিক আছে, যদি ফেনোটাইপিক রেশিও জেনোটাইপিক রেশিও দিতে বলে তাহলেও দেবে, না দিতে বললেও দেবে। ঠিক আছে, যদি বলে যে কনক্লুশন কি, এই ক্রসের কনক্লুশন কি, তার মানে তোমাদেরকে অ্যাকচুয়ালি লটা লিখতে হবে। ঠিক আছে, লটা তোমাকে বোঝাতে হবে না, লয়ের ভাষা টু ভাষা তোমাকে একদম লিখে দিতে হবে এখানে। বোঝাতে পারলাম? তো এইভাবেই আসবে। আচ্ছা, আমি এটা তো খালি একটা মানে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এখানে বোঝালাম। ঠিক আছে, এইরকম কিন্তু তোমাদের বইতে আরও এক দুটো এক্সাম্পলস রয়েছে, যেমন গিনিপিগের ওপর একটা এক্সাম্পল দিয়ে রয়েছে। তো আমি অতগুলো বোঝাচ্ছি না, তোমাদের খালি কনসেপ্টটা বোঝানো নিয়ে দরকার। আশা করছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে চলো এবারে নেক্সট টপিকে যাব। চলো স্টুডেন্টস, এবার আমরা একটু দেখে নিই আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ডাই হাইব্রিড ক্রস। এটা মোনোহাইব্রিড ক্রসের মতনই। মোনোহাইব্রিড ক্রসে আমরা একটা ক্যারেক্টার নিচ্ছিলাম, এখানে বাবা লেখাই রয়েছে ডাই। ডাই মানে মরে যাওয়া নয়, ডাই মানে দুখানা। ঠিক আছে, দুখানা ক্যারেক্টার নেব। ঠিক আছে, আমরা এখানে কি কি ক্যারেক্টার নেব? আমরা নেব হচ্ছে গিয়ে সিড, শেপ, আরেকটা হচ্ছে গিয়ে সিড কালার। ঠিক আছে, ডমিনেন্ট আর রিসেসিভ। ঠিক আছে, সিড শেপের ডমিনেন্ট শেপ কি বাবা? রাউন্ড। আর রিসেসিভ কি? রিঙ্কলড। ঠিক আছে, সিড কালারের ডমিনেটিং কালারটা কি? ডমিনেটিং কালার হচ্ছে গিয়ে ইয়েলো। আর রিসেসিভ কালার কি বাবা? রিসেসিভ কালার ইজ গ্রিন। তাহলে আমি তোমাদেরকে আগের ক্রসেই বোঝালাম কি, যে ডমিনেন্ট ক্যারেক্টারটার ফার্স্ট লেটারটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, রাইট? তাহলে এখানে ফার্স্ট লেটার কি? আর। তাহলে এখানে ক্যাপিটাল আর ফর রাউন্ড, আর স্মল আর ফর রিঙ্কলড। সিমিলারলি এটার ফার্স্ট লেটার কি? ওয়াই। তাহলে ক্যাপিটাল ওয়াই ফর ইয়েলো বা ফর দ্য ডমিনেন্ট, আর স্মল ওয়াই ফর দ্য রিসেসিভ ওয়ান, দ্যাট ইজ গ্রিন। এত অবধি বোঝা গেছে আশা করছি। তো চলো এবার আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই, যেরকমভাবে ক্রসটা করছিলাম। পি জেনারেশন, প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশনে কি কি নেব আমরা? রাউন্ড ইয়েলো, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। হি ইজ ক্রসড উইথ রিঙ্কলড গ্রিন, স্মল আর স্মল ওয়াই। এটা হচ্ছে রাউন্ড ইয়েলো, এটা হচ্ছে রিঙ্কলড গ্রিন। আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে পিওর ডমিনেন্টের সঙ্গে পিওর রিসেসিভকে ক্রস করানো। ঠিক আছে, তারপরে আমি ক্রসটা তো দেখবো না।
তো রাউন্ড ইয়েলো ইজ ক্রসড উইথ রিঙ্কলড গ্রিন, পিওর ডমিনেন্ট ইজ ক্রসড উইথ দ্য পিওর রিসেসিভ। ক্লিয়ার? এইবারে কি বেরোবে এখান থেকে? বেরোবে হচ্ছে গিয়ে গ্যামেটস। গ্যামেটস বেরোবে। গ্যামেটস কি? দুটো আর থেকে বেরোলো একটা আর, দুটো ওয়াই থেকে বেরোলো একটা ওয়াই। সিমিলারলি একটা আর একটা ওয়াই, এখানেও তাই হচ্ছে, দুটো আর থেকে একটা আর, দুটো ওয়াই থেকে একটা ওয়াই। সিমিলারলি এখানেও তাই হলো। এত অবধি আশা করছি তোমাদের কোনো প্রবলেম নেই। এরপর যেটা হবে, এরপর হচ্ছে গিয়ে ক্রসিং, মানে ফিউশন। এটার সাথে এটার ফিউশন, এটার সাথে ওটার ফিউশন হচ্ছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? আমি ফিউজ করে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে গিয়ে F1 জেনারেশন। ঠিক আছে, F1 জেনারেশন পাচ্ছি। তাহলে দেখো এইটা আর এইটা যদি আমি ফিউজ করে আমি কী পাচ্ছি? ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এইটা আর এইটা যদি ফিউজ করি তাহলে কী পাচ্ছি? ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। রাইট? পাচ্ছি। এইবারে আমি F1 জেনারেশন তো পেয়ে গেলাম, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন পেয়ে গেলাম, আমাকে F2 জেনারেশন বার করতে হবে। আমাকে এবার এটার F1 জেনারেশনের গ্যামেটস বার করতে হবে। তাহলে F1 জেনারেশনের গ্যামেটস আমরা কিভাবে বার করব একটু দেখে নিই। খুব ইজি, খুব ইজি। দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ফার্স্ট গ্যামেট, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। 4 ধরনের গ্যামেটস আমরা পেলাম, তো পেয়ে গেলাম 4 ধরনের গ্যামেটস। সিমিলারলি এখানেও আমরা তাই করব। খুব ইজি কিন্তু। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এই হয়ে গেল আমাদের F1 জেনারেশনের গ্যামেটস। এত অবধি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এত অবধি ঝট করে টুকে নাও, তারপরে আমরা চেকার বোর্ডটাতে যাব। তো চলো এবার আমরা চেকার বোর্ডটা করবো, মানে F2 জেনারেশন ফাইন্ড আউট করবো আমরা, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। ঠিক আছে, একটু ঝটাপট করে রে এই জায়গাটা। খুবই ইজি ব্যাপারটা, একদমই কোনো টাফ ব্যাপার নয়। ঠিক আছে, চলো এই দেখো গ্যামেটসগুলো এবার আমরা একটু লিখে নিই। এই জায়গা থেকে দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখানেও তাই লিখলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। তারপরে কি? ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। লিখে নিয়েছি আমরা, গ্যামেটসগুলো আমাদের সব লেখা হয়ে গেছে। এইবারে আমরা হচ্ছে গিয়ে প্রবাবল জেনোটাইপটা বার করব অফস্প্রিংয়ের। ঠিক আছে, এখানে এই দেখো, এইদিকে 4টে ওদিকে 4টে, মানে 4 4 16, 16খানা জেনোটাইপ হতে পারে। এটা বলছি না যে 16টা বাচ্চা হবে, এটা নয়। তো আর 16টা অফস্প্রিং হবে এটা আমি কিন্তু বলছি না। আমি বলছি যে যে অফস্প্রিংটা হবে তার প্রবাবল জেনোটাইপ এই 16টার মধ্যে থেকেই হবে। বোঝা গেল? তার প্রবাবল জেনোটাইপ এই 16টার মধ্যে থেকেই হবে। তাহলে চলো প্রবাবল জেনোটাইপটা একটু দেখে নিই। যে এটা একটু তোমাদের সুবিধার জন্য আমি এরকমভাবে করছি, এটাকে 1 2 3 4, এটা A B C D। তাহলে ফার্স্ট 1 ইজ মাল্টিপ্লাইড উইথ A, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। রাইট? 1 ইজ মাল্টিপ্লাইড উইথ B, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। 1 is multiplied with C, capital R small r capital Y capital Y. 1 is multiplied with D, capital R small r capital Y small y. বুঝতে পেরেছো? নেক্সট আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, 1টা কমপ্লিট। এবার আমরা 2তে যাব। 2তে কি বলছে? ক্যাপিটাল আর 2 আর A, ক্যাপিটাল আর ক্যাপিটাল Y স্মল y। 2 with B, capital R small y। 2 with C, capital R capital Y small y। 2D এর সাথে এবারে ক্যাপিটাল R small y small y। দেখো আমাদের 2টাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, কত ইজিলি, ঝটপট হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট হচ্ছে গিয়ে 3টা কি দেখছি দেখো, স্মল আর এখানটার মানে 3 with A, তাহলে কি হচ্ছে? ক্যাপিটাল R ক্যাপিটাল Y ক্যাপিটাল Y। আচ্ছা, দুটো যখন ক্যারেক্টার থাকবে না, যে ক্যাপিটাল আর স্মল আর,
তাহলে সবসময় ক্যাপিটালটাকে কিন্তু সামনে আগে লিখবে, ঠিক আছে, স্মলটাকে লিখো না, ঠিক আছে। তা বলে এরকম নয় যে এই যে এইখানটাতে তাহলে ম্যাম আপনি তাহলে স্মল আরকে কেন আগে লিখলেন, ক্যাপিটাল ওয়াইকে কেন পরে লিখলেন? ভাই দুটো আলাদা আলাদা, আর ফর রাউন্ড অ্যান্ড ওয়াই ফর ইয়েলো, ঠিক আছে। মানে একটা হচ্ছে সিড শেপ, একটা সিড কালার, তো দুটো আলাদা আলাদা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে। আমি বলছি যদি দুটো সেম ক্যারেক্টারকেই রিপ্রেজেন্ট করে, মানে একটাই ক্যারেক্টারের ডমিনেন্ট আর রিসেসিভ, তাহলে আমরা ডমিনেন্টটাকে আগে লিখবো, মানে ক্যাপিটাল লেটারটাকে আগে লিখবো, স্মল লেটারটাকে পরে লিখবো। একটাই ক্যারেক্টারের আমি কথা বলছি, কিন্তু দুটো আলাদা আলাদা ক্যারেক্টার হলে কিন্তু নয়। এটা যেমন দুটো আলাদা আলাদা ক্যারেক্টার কিন্তু, ঠিক আছে। তো দুটো আলাদা আলাদা ক্যারেক্টার, তো আমি আগে যেহেতু সিড শেপটাকে রেখেছি তাই জন্য আমি আগে সিড শেপটাকেই লিখেছি, আর স্মল আর রিঙ্কলড, ঠিক আছে। তারপরে সিট কালারটা লিখেছি, সেটাতে কোনো অসুবিধা নেই। তুমি যে ক্যারেক্টারটাকে আগে ধরবে সেটা তোমার সুবিধা মতন, ঠিক আছে। কিন্তু যদি সেম ক্যারেক্টারেরই ডমিনেন্ট আর রিসেসিভ ক্যারেক্টার হয় তাহলে আমরা ডমিনেন্ট ক্যারেক্টারটাকে আগে লিখবো। দেখবে ক্যাপিটাল টি আগে লেখা হয়, তারপরে স্মল টি লেখা হয়, ক্যাপিটাল টি স্মল টি, হাইব্রিড টলে দেখবে কখনো স্মল টি ক্যাপিটাল টি লেখা হয় না কিন্তু, ঠিক আছে, ক্যাপিটাল টি স্মল টি লেখা হয়। তো ওটাই আমি বললাম যে সবসময় একটা সেম ক্যারেক্টারের যদি আমরা দেখি যে মানে ডমিনেন্ট আর রিসেসিভ পাশাপাশি রয়েছে তাহলে আমরা আগে ডমিনেন্টটাকে লিখবো। তাহলে বোঝা গেল। তাহলে চলো 3 with B কী লিখবো? আবার সেই দেখো ক্যাপিটাল আরটাকে আগে লিখলাম, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াইকে দেখো আগে লিখলাম, আবার স্মল ওয়াইকে পরে লিখলাম। এটাই আমি বোঝাতে চাইছিলাম, ঠিক আছে। 3 with C, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ডি এর সাথে স্মল আর ক্যাপিটাল ওয়াই, এই দেখো স্মল ওয়াই, দেখলে ব্যাপারটা বোঝা গেল। ওটা 4 নম্বরটা দেখে নিই। দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তারপরে উইথ বি ক্যাপিটাল আর স্মল ওয়াই, সি এর সাথে স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর লাস্টে 4টেই স্মল। এত অবধি কি বোঝা গেল? এত অবধি বোঝা গেল আশা করছি। আচ্ছা, এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটার ফেনোটাইপিক আর জেনোটাইপিক রেশিও। ফেনোটাইপিক রেশিও কি বলছে, আমি দেখতে কি পাচ্ছি, ফেনোটাইপিক রেশিওটা রয়েছে 9:3:3:1, ঠিক আছে। নটা কি, নটা হচ্ছে রাউন্ড ইয়েলো। রাউন্ড ইয়েলো মানে অন্তত একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই থাকতেই হবে, ঠিক আছে। একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই থাকতেই হবে। তাহলে এটা তো ডেফিনেটলি রাউন্ড ইয়েলো, ঠিক আছে। এইটাও অফকোর্স দেখো আছে, কিন্তু অন্তত একটা হলেও ক্যাপিটাল ওয়াই আছে। এটাও দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দুটোই থাকতে হবে, অন্তত একটা করে হলেও থাকতে হবে। এটা কি না, বিকজ এখানে দেখো ক্যাপিটাল ওয়াই কিন্তু নেই, তাই না। ক্যাপিটাল আর আছে কিন্তু ক্যাপিটাল ওয়াই নেই, তাই আমি এটাকে রাউন্ড ইয়েলো বলতে পারবো না। এটা অবভিয়াসলি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই দুটোই রয়েছে। এইটা কিন্তু হবে না, এইটা হবে, এইটাও হবে, এটা হবে না, এটাও হবে না, এটা হচ্ছে, এইগুলো আর কোনোটাই হবে না। তাহলে দেখো কটা আসছে আমাদের রাউন্ড ইয়েলো, 1 2 3 4 5 6 7 8 9, 9খানা কিন্তু রাউন্ড ইয়েলো হয়ে গেল। এবারে 3টা কি বলছে, রাউন্ড গ্রিন, ঠিক আছে। মানে ক্যাপিটাল আর থাকবে কিন্তু ওয়াই স্মলই থাকতে হবে, ওয়াই ক্যাপিটাল থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, আর ক্যাপিটাল কিন্তু ওয়াই স্মল, আর অন্তত যেন একটা হলেও ক্যাপিটাল থাকে, কিন্তু ওয়াই কিন্তু সবকটাই স্মল হতে হবে। প্রথমেই এইটা একটা, দুটো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে 3টে হয়ে গেল আমাদের 3টে। এটা কি ছিল বাবা? এটা ছিল হচ্ছে রাউন্ড গ্রিন, ঠিক আছে। এইবার আমরা কি দেখব, রিঙ্কলড ইয়েলো, মানে স্মল আর একটাও ক্যাপিটাল হলে চলবে না, কিন্তু ওয়াই অন্তত যেন একটা ক্যাপিটাল থাকে, ওয়াই যেন একটা ক্যাপিটাল থাকেই থাকে, ঠিক আছে। তাহলে দেখো আর স্মল, আর দেখো স্মল, কিন্তু ওয়াই কিন্তু ক্যাপিটাল আছে, দেখেছো 3টেতেই দেখো আর কিন্তু সবকটাই স্মল, কিন্তু ওয়াই অন্তত একটা হলো ক্যাপিটাল আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের রিঙ্কলড ইয়েলো, বোঝা গেল। লাস্টের এই একটা স্ট্যান্ডস ফর দিস রিসেসিভ ক্যারেক্টার, কি, রিঙ্কলড গ্রিন, বোঝা গেল। ফেনোটাইপিক রেশিও কি ক্লিয়ার হলো? তোমাদের কিন্তু এতভাবে বোঝাতে হবে না, তোমাদের কিন্তু এইভাবে ছক কেটে এক্সামিনারকে বোঝাতে হবে না যে এই দেখো এগুলো না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, ঠিক আছে, তোমরা বুঝলেই হলো। চলো এবারে নেক্সট যাবো হচ্ছে জেনোটাইপিক রেশিও। জেনোটাইপিক রেশিওটা সেই ফোন নাম্বারের মতো মনে রাখবে, ঠিক আছে, মনে তো রাখতেই হবে। 1 2 2 4 1 2 1 2 1, ঠিক আছে। তো চলো দেখে নিই। ফার্স্ট, দিস ওয়ান স্ট্যান্ডস ফর দিস রাউন্ড
ইয়েলো, ডান। লাস্টের এই ওয়ানটা স্ট্যান্ডস ফর দিস রিসেসিভ ক্যারেক্টার, রিঙ্কলড গ্রিন, ডান। হয়ে গেল আমাদের দুখানা, কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবারে এই 2 নম্বরটা, এই দুইটা কি রিপ্রেজেন্ট করছে? এই দুইটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে দিস ওয়ান, এই দুটো। দেখেছো কিরকমভাবে ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট হচ্ছে? দেখো, দিস ওয়ান ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এইটা কিন্তু আর কোথাও নেই। দেখো দুটো সেম সেম, ঠিক আছে। নেক্সট, তাহলে আমাদের এই 2টাও হয়ে গেল। নেক্সট এই 2টা, এইটা কোনটা? এইটা দেখেছো, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এই দেখো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, এই দুটো, ঠিক আছে। এটা কীভাবে রিপ্রেজেন্ট করি? আচ্ছা দাঁড়াও, এই কালে এটা দিয়ে করি দে। আচ্ছা এরমভাবে রাখি, ঠিক আছে, এরমভাবে রাখছি যাতে বোঝা যায়। এই দুটো দেখে তো সেম সেম, এটার মতন কিন্তু আর কোনো ক্যারেক্টার নেই। নেক্সট, তাহলে আমাদের এটাও হয়ে গেল। নেক্সট হচ্ছে 4, এটা দেখো ডায়াগোনালি দেখো পুরো সেম, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখতে পেয়েছো? নেক্সট 1, দিস ওয়ান, এটা কিন্তু আর কোনোটাতে নেই। দেখো ক্যাপিটাল আর স্মল ওয়াই, এটা একটাই আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটাও হয়ে গেল। নেক্সট হচ্ছে 2, এই 2টা হচ্ছে গিয়ে এইটা, এইটা কীভাবে করি? আচ্ছা ঠিক আছে, এরমভাবে গোল করে দিচ্ছে, এইটা দেখো, দেখতে পেয়েছো? ক্যাপিটাল আর স্মল ওয়াই, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1, এইটা দেখো স্মল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। লাস্টের এই দুটো, এই 2 রিপ্রেজেন্টস দিস ওয়ান, স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর লাস্টটা তো বলেই দিলাম। তাহলে আমাদের কিন্তু দেখো জেনোটাইপিক রেশিওটাও কিন্তু বুঝে গেলাম যে ভাই এই 1 to 2 4 1 to 1 to 1 আসছে কোথা থেকে, মাথা থেকে নাকি পা থেকে, কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। ফেনোটাইপিক রেশিও কীভাবে আসছে, কীভাবে হচ্ছে, আমরা কিন্তু খুব সুন্দর করে ক্লিয়ারলি বুঝে গেলাম। কিন্তু তোমাকে কি এক্সামিনারকে এইভাবে বোঝাতে হবে না, তোমাকে নিজেকে বুঝতে হবে যে কীভাবে আসলো, অ্যালং উইথ দ্যাট তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এবারে নেক্সট একটা টপিকে যাই। নেক্সট টপিকে যাওয়ার আগে যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ডাইহাইব্রিড ক্রস থেকে মেন্ডেল আরেকটা ল বার করেছিলেন। কি ল? সেটাকে আমরা বলি সেকেন্ড ল অফ মেন্ডেল, বা এটার নাম হচ্ছে, অ্যাকচুয়াল প্রপার যদি নাম বলতে চাই তাহলে তোমরা জানো অ্যাকচুয়ালি অনেকেই, সেটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই লটাও কিন্তু ফার্স্ট ল এর মতন তোমাদেরকে যথেষ্ট ভালো করে মুখস্থ রাখতে হবে, এবং লটা যদি লিখতে বলে তাহলে তোমাকে কিন্তু লাইন টু লাইন লয়ের ভাষা টু ভাষা একদম লিখে দিতে হবে, ঠিক আছে। কিন্তু এই লটা কি বলতে চাইছে, সেকেন্ড ল অফ মেন্ডেল কি বলতে চাইছে, বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কি বলতে চাইছে? যে প্রথমে যেটা আমরা দেখেছিলাম ল অফ সেগ্রেগেশন, যেটা হচ্ছে যে নর্মালি সেগ্রেগেট করছে, ঠিক আছে, নর্মালি গ্যামেটস বা রিসেসিভ অ্যালিল যেটা, সেটা সেগ্রেগেট করে গেল। এখানেও আমরা দেখলাম F1 জেনারেশন অবধি যে নর্মালি সেগ্রেগেট করলো, করার পর F1 জেনারেশনে আমরা কি দেখলাম, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথেও অ্যাসর্ট হচ্ছে, মানে কম্বাইন করছে, ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথেও কম্বাইন করছে, স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সাথেও কম্বাইন করতে পারে, স্মল আর স্মল ওয়াই এর সাথেও কম্বাইন করতে পারে। তাহলে ভাই সেগ্রেগেট হওয়ার পর এই যে র্যান্ডম যে অ্যাসর্টমেন্টটা হচ্ছে না গ্যামেটসের, মানে ক্যাপিটাল আর কার সঙ্গে কম্বাইন হবে, দ্যাট ইজ নট কন্ট্রোলড, বা ইট ইজ নট আন্ডার এনি ওয়ানস ইনফ্লুয়েন্স। আমরা কিন্তু ওটাকে কন্ট্রোল করতে পারি না, বা আমাদের ইনফ্লুয়েন্সে কিন্তু এই অ্যাসর্টমেন্টটা হবে না। ইট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথেও কম্বাইন করতে পারে, ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথেও কম্বাইন করতে পারে। সো ইট ইজ র্যান্ডমলি অ্যান্ড ইট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো ওইখান থেকেই দেখো নর্মালি র্যান্ডমলি ইন্ডিপেন্ডেন্টলি একদম অ্যাসর্ট হয়েছে, হয়ে কিন্তু যে গ্যামেটগুলো তৈরি হয়েছে, এবং সেই গ্যামেটগুলোই কিন্তু পরবর্তীকালে দেখো ফিউজ করে একটা প্রবাবল, আমরা জেনোটাইপের একটা ছক বার করলাম যে প্রবাবল যে কী জেনোটাইপ হতে পারে অফস্প্রিংয়ের। এই 16টা জেনোটাইপ বাদ দিয়ে অফস্প্রিংয়ের কিন্তু আর কোনো জেনোটাইপ হবে না, ঠিক আছে। ইফ দ্য পেরেন্টস আর পিওর রাউন্ড ইয়েলো অ্যান্ড রিঙ্কলড গ্রিন, তাহলে ভাই এই 16টা অফস্প্রিংয়েই, মানে এই 16টা জেনোটাইপই থাকবে অফস্প্রিংয়ের মধ্যে। এটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ঠিক আছে। আশা করছি তোমরা তো বুঝে গেছো।
এইভাবেই কিন্তু লিখতে হবে, ফেনোটাইপিক জেনোটাইপিক রেশিও সমেত যেরকমভাবে আমি বোর্ডে লিখে দিয়েছি ওইভাবেই লিখতে হবে। যদি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট তোমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে তোমাকে লটা বলতে হবে, আদারওয়াইজ বলার দরকার নেই। ঠিক আছে, তো এত অবধি ক্লিয়ার? তো চলো তাহলে নেক্সটটাতে যাই। তো চলো এবারে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে ব্যাক ক্রস অ্যান্ড টেস্ট ক্রস। তাহলে ব্যাক ক্রস আর টেস্ট ক্রস বলতে গেলে আমরা কি বুঝছি একটু দেখে নিই। দেখো নর্মালি আমরা কি করেছিলাম যে আমরা হোমোজাইগাস একটা টল প্লান্ট আর হোমোজাইগাস ডোয়ার্ফ প্লান্ট নিয়ে আমরা হচ্ছে গিয়ে ক্রস করেছিলাম। ঠিক আছে, তাহলে হোমোজাইগাস টল ক্রসড উইথ হোমোজাইগাস ডোয়ার্ফ, তো এখান থেকে গ্যামেট বেরোলো, বেরিয়ে ফিউজ হলো, হয়ে F1 প্রোজেনি যেটা তৈরি হলো, F1 জেনারেশন তৈরি হলো কি বাবা, হাইব্রিড টল। ঠিক আছে, এইবারে ব্যাক ক্রস কোনটা, এই যে F1 জেনারেশনের সাথে আমি আইদার হোমোজাইগাস ডমিনেন্ট মানে হোমোজাইগাস ডমিনেন্ট ক্যারেক্টারটাকে বা হোমোজাইগাস টল ক্যারেক্টারটার সাথে ক্রস করলাম, বা হোমোজাইগাস রিসেসিভ ক্যারেক্টারের সাথে ক্রস করলাম। তাহলে কি, হোয়াট ইজ ব্যাক ক্রস? The F1 progeny is crossed either with the homozygous dominant character বা homozygous recessive character, এটাকেই কিন্তু আমরা বলছি ব্যাক ক্রস। ব্যাকে নিয়ে যাচ্ছি, ব্যাক ক্যালকুলেশনের মতন ব্যাকে। দেখো F1 প্রোজেনির সাথে কিন্তু আমরা পেরেন্টাল জেনারেশনকে ক্রস করাচ্ছি, আইদার ডমিনেন্ট ক্যারেক্টার বা ডমিনেন্ট অ্যালিল অফ দ্য প্যারেন্টাল জেনারেশন, নয়তো রিসেসিভ ক্যারেক্টার অফ দ্য প্যারেন্টাল জেনারেশন। এটা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রস কি ম্যাম? টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস হচ্ছে আমরা F1 প্রোজেনিকে শুধুমাত্র হোমোজাইগাস রিসেসিভের সাথে যখন ক্রস করাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ব্যাক ক্রস দুটোর সাথেই। ব্যাক ক্রস কখন হচ্ছে, যখন F1 প্রোজেনি ক্রসড উইথ, কার সাথে ক্রস করছি এক্ষুনি বললাম, ক্রসড উইথ আইদার homozygous dominant or recessive character of parental generation, এটা হচ্ছে গিয়ে ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রস কি ম্যাম? টেস্ট ক্রস হচ্ছে বাবা যখন আমি F1 প্রোজেনির সাথে প্যারেন্টাল জেনারেশনের হোমোজাইগাস রিসেসিভকে ক্রস করাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে টেস্ট ক্রস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, F1 প্রোজেনি ক্রসড উইথ only homozygous recessive of parental জেনারেশন, এটাকেই আমরা বলছি কিন্তু টেস্ট ক্রস। টেস্ট ক্রসটা কিন্তু আমরা বলতে পারি তো যে টেস্ট ক্রস একটা টাইপ অফ ব্যাক ক্রস, বলতে পারি তো, সিন্স এই জন্য যেহেতু দেখো ব্যাক ক্রসে কি বলছে, ব্যাক ক্রসে আমরা হোমোজাইগাস ডমিনেন্ট দিয়েও ক্রস করতে পারি বা হোমোজাইগাস রিসেসিভ দিয়েও ক্রস করতে পারি, কিন্তু টেস্ট ক্রস কি বলছে যে খালি বাবা F1 প্রোজেনি only it will be crossed with the homozygous recessive। তাহলে একটা নোট বিলো যদি আমাদের হয় তাহলে আমরা এটা লিখতে পারি তো যে all test cross are back cross, কিন্তু there is a but all back cross are not test cross। বোঝাতে পারলাম? দেখো সবকটা টেস্ট ক্রসই তো ব্যাক ক্রস, তাই তো, টেস্ট ক্রস সবকটা টেস্ট ক্রসই তো ব্যাক ক্রসেরই একটা পার্ট, কিন্তু সবকটা ব্যাক ক্রস কি টেস্ট ক্রস হবে না। তাহলে টেস্ট ক্রস কেন করছি? টেস্ট ক্রস করছি এই যে F1 প্রোজেনির আননোন ফেনোটাইপের জেনোটাইপটা বার করতে। মানে আমি তো বুঝতে পারছি না যে এই টলটা কি হাইব্রিড টল নাকি না পিওর টল। তাহলে এই যে আননোন ফেনোটাইপ, F1 প্রোজেনির আননোন ফেনোটাইপের জেনোটাইপটা বার করতে আমরা টেস্ট ক্রস করে থাকি।
তাহলে কি আমি বোঝাতে পারলাম হোয়াট ইজ টেস্ট ক্রস এন্ড হোয়াট ইজ ব্যাক ক্রস? ইটস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ 1 বা 2 মার্কসের কোয়েশ্চেনে কিন্তু আসে তোমাদের। ক্লিয়ার? তো চলো এবারে নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি ডেভিয়েশনস অফ ফ্রম মেন্ডেলিজম। ঠিক আছে, মেন্ডেলস লস গুলো কোন কোন জায়গায় অ্যাপ্লাই হচ্ছে না, এটাও তোমরা ক্লাস 10-এ পড়েছো এই টপিকটা। ওয়ান অফ দ্য টপিক হচ্ছে বাবা ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স এটাও তোমরা ক্লাস 10-এ পড়েছো। একটু যখন আমি বলবো আশা করছি ব্রাশ আপ হয়ে মেমোরিতে চলে আসবে। তো যাই হোক, ইনকমপ্লিট ডমিনেন্স মানে ডমিনেটিং ক্যারেক্টারটা নিজেকে ফুললি এক্সপ্রেস করতে পারছে না। আমরা জেনারেলি কি দেখেছি যে ডমিনেটিং ক্যারেক্টারই নিজেকে এক্সপ্রেস করছে। ডমিনেটিং ক্যারেক্টারের সাথে যদি রিসেসিভ ক্যারেক্টার থাকে, রিসেসিভ ক্যারেক্টার সাপ্রেস হয়ে যায়, আলটিমেটলি ডমিনেটিং ক্যারেক্টারটা নিজেকে এক্সপ্রেস করে। কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স আমরা কি দেখবো বাবা? আমরা দেখবো যে ডমিনেটিং ক্যারেক্টারটা নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে পারছে না, বা ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে যেটা রিসেসিভ ক্যারেক্টার ছিল সে পুরোপুরি সাপ্রেস হচ্ছে না। ঠিক আছে, তাহলে এও পুরোপুরি এক্সপ্রেস হচ্ছে না, রিসেসিভ ক্যারেক্টার পুরোপুরি সাপ্রেস হচ্ছে না, দুজনের ক্যারেক্টার মিলিয়ে একটা মিক্স এন্ড ম্যাচ ক্যারেক্টার তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি হাইব্রিড। ঠিক আছে, যাই হোক এমনিতেও বাকিটাও আমরা হাইব্রিডই বলছি, কিন্তু আমরা এবারে হাইব্রিড ক্যারেক্টারটা ফেনোটিপিক্যালি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাকি হাইব্রিডের ক্ষেত্রে মানে হাইব্রিড টল বা পিওর টলের মধ্যে আমরা কিন্তু ফেনোটিপিক্যালি আইডেন্টিফাই করতে পারতাম না। ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু আমরা ফেনোটিপিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে এটা তো আলাদা হয়ে গেল, এটা তো পুরো ডমিনেন্ট হলো না, তার মানে এটা হাইব্রিড হচ্ছে। এটা পুরো রিসেসিভও না, এটা পুরো ডমিনেন্টও না, তাহলে এটা হাইব্রিড হচ্ছে। কিভাবে একটু দেখে নি। ফার্স্ট হচ্ছে কি আমরা ইনকমপ্লিট ডমিনেন্স মানে কি ডমিনেটিং ক্যারেক্টারটা নিজেকে কমপ্লিটলি এক্সপ্রেস করলো না, পার্শিয়াল এক্সপ্রেস করলো, ইনকমপ্লিট ভাবে এক্সপ্রেস করলো, তাই জন্য নাম হয়ে গেল ইনকমপ্লিট ডমিনেন্স। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই হচ্ছে 4 o'clock প্লান্টে, বা যেটা আমরা সায়েন্টিফিক নেম কি বাবা? মিরাবিলিস জ্বালাপা। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাবো? পি জেনারেশন। আচ্ছা, মিরাবিলিস জ্বালাপার ফ্লাওয়ার নেব, ফ্লাওয়ার কালার অ্যাকচুয়ালি। তো ডমিনেন্ট কালারটা কি? রেড। আর রিসেসিভ কালার কি বাবা? হোয়াইট। তাহলে যেহেতু দেখো রেডটা হচ্ছে ডমিনেটিং কালার, তাহলে এই ফার্স্ট লেটার দিয়ে আমরা এক্সপ্রেস করবো, তার মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর হোয়াইটটা হবে স্মল আর স্মল আর। তাহলে পিওর রেড কালার ফ্লাওয়ার ইজ ক্রসড উইথ পিওর হোয়াইট কালার্ড ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে পি জেনারেশন আমার কি দাঁড়াচ্ছে? পি জেনারেশন আমার কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল আর ক্রসড উইথ স্মল আর, তাই তো? এটাই দাঁড়ানোর কথা, পিওর রেড কালার ফ্লাওয়ার ক্রসড উইথ পিওর হোয়াইট কালার ফ্লাওয়ার। এবারে বাবা এটা থেকে গ্যামেটস বেরোবে, ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো গ্যামেটস। এইবারে গ্যামেট করলো ফিউজ, তৈরি করলো F1 জেনারেশন। ঠিক আছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি হাইব্রিড। ঠিক আছে, কিন্তু এইটা হিসেব মতো তো মেন্ডেলস ল অনুযায়ী এটা রেড কালার হওয়ার কথা, বিকজ ক্যাপিটাল আর ইজ প্রেজেন্ট। ঠিক আছে, ডমিনেটিং ক্যারেক্টার ক্যাপিটাল আর, কিন্তু এই কালারটা হয়ে গেল পিঙ্ক, একটা মিক্স এন্ড ম্যাচ কালার তৈরি করলো। হাইব্রিড তো সেটা তো ডেফিনেটলি এটা হাইব্রিড, আগের গুলো হাইব্রিড হচ্ছিল, কিন্তু এবারে আমরা ফিনোটিপিক্যালি আলাদা করতে পারছি যে আরে এটা তো আলাদা। আমরা আগে কি করতাম? জিনোটাইপ দেখে আলাদা করছিলাম, এখন আমরা ফিনোটিপিক্যালি দেখে আলাদা করতে পারছি, রাইট? তাহলে এইবারে আমরা যখন এইটার যখন F2 জেনারেশন করব, ঠিক আছে, এই যে F2 জেনারেশন যখন করছি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, তাহলে এবারে কি দাঁড়ালো দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, তাই তো? এটা গেল, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর হলো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে গিয়ে রেড ফ্লাওয়ার, একটা হচ্ছে গিয়ে রেড ফ্লাওয়ার, তাই তো? এটা হচ্ছে রেড। এইটা কি? এটা এরা দুজন হচ্ছে গিয়ে পিঙ্ক, দেখো হাইব্রিড। এইটা হচ্ছে হোয়াইট। তাহলে আমি ফেনোটাইপিক রেশিও কি দেখতে পাচ্ছি? যে একটা রেড, দুখানা পিঙ্ক আর একটা হোয়াইট, তাহলে 1:2:1, এটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও, রাইট? তাহলে জেনোটাইপিক রেশিও কি হবে? জেনোটাইপিক রেশিও দেখো পাচ্ছি আমরা কি একটা আর আর, তারপরে 1
হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর ইজ টু, দেখো দুখানা ক্যাপিটাল আর স্মল আর হাইব্রিড, যেটা ক্যাপিটাল আর স্মল আর, সরি এটা হচ্ছে 2 হবে, সরি ক্যাপিটাল আর স্মল আর ইজ টু, দেখো একটা রয়েছে হচ্ছে হোয়াইট স্মল আর সেটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে ফেনোটাইপিক আর জেনোটাইপিক রেশিও কিন্তু সেম হয়ে গেল, তাই না? সেম হয়ে গেল ফেনোটাইপিক আর জেনোটাইপিক রেশিও। আগেরটাতে আমরা কি দেখতে পাচ্ছিলাম, নরমাল মোনোহাইব্রিড ক্রসে কি দেখতে পাচ্ছিলাম যে ফেনোটাইপিক রেশিও ছিল 3:1, জেনোটাইপিক ছিল 1:2:1, কিন্তু এখানে হয়ে গেল ফেনোটাইপিক আর জেনোটাইপিক দুটোই কিন্তু সেম হয়ে গেল। তাহলে কোয়েশ্চেন তোমাদের ফ্ল্যাটও আসতে পারে যে হোয়াট ইজ ইনকমপ্লিট ডমিনেন্স, explain it with an example, বা এরকমও আসতে পারে কোয়েশ্চেন যে নেম ওয়ান ক্রস যেখানে ফেনোটাইপিক এন্ড জেনোটাইপিক রেশিও আর সেম, ঠিক আছে, এক্সপ্লেন বা জাস্টিফাই ইওর আনসার, এরকম ভাবেও আসতে পারে। তো কোয়েশ্চেন যেরকম ভাবে ইচ্ছা আসতে পারে। আশা করছি তোমরা এত অব্দি বুঝে গেছো, যদি বুঝে গিয়ে থাকো তাহলে এটাকে প্লিজ কপি করে নাও। আচ্ছা এবার আমরা নেক্সট দেখবো হচ্ছে আরেকটা টপিক, এটাও খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ কোডমিনেন্স। এটা একটুখানি চ্যাপ্টারের শুরুতে বুঝিয়েছিলাম, ঠিক আছে, তো চলো দেখা যাক আমাদের কোডমিনেন্স, আগের ক্লাসেই আমরা বুঝেছিলাম কোডমিনেন্সটা। তো যাই হোক এটা একটু দেখে আনি। কোডমিনেন্স মানে একসাথে দুখানা ডমিনেটিং জিন একসাথে থাকবে, ঠিক আছে। এটার প্রাইমারি এক্সাম্পল হচ্ছে গিয়ে হিউম্যান ব্লাড গ্রুপ। হিউম্যান ব্লাড গ্রুপে কি আছে, এবিও ব্লাড গ্রুপ যেটা আমরা বলি, রাইট, ঠিক আছে। তো আমাদের ব্লাড গ্রুপ কটা হচ্ছে বাবা, এ বি, এবি আর ও। এই যে 4 রকমের যে ব্লাড গ্রুপ আছে আমাদের, এই 4 রকমের ব্লাড গ্রুপকে কন্ট্রোল করছে কিন্তু 3খানা অ্যালিল, কে আই এ, আই বি, আই ও, ঠিক আছে। তার মধ্যে এই দুটো অ্যালিল আই বি দে আর ডমিনেন্ট, তার মানে দে উইল এক্সপ্রেস ইটসেলফ, ঠিক আছে। আর ও হচ্ছে বাবা রিসেসিভ অ্যালিল, ঠিক আছে। তাহলে যাদের ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ, তাদের কি হচ্ছে বাবা, তাদের অ্যালিল থাকার কথা হচ্ছে আই এ, রাইট, আই এ থাকার কথা ব্লাড গ্রুপ যাতে এ। এটা ছাড়াও তাদের আরেকটা যেটা হতে পারে ব্লাড গ্রুপের জেনোটাইপিক কনফিগারেশন, সেটা হচ্ছে আই ও। ভাই ও তো রিসেসিভ অ্যালিল আর এ তো ডমিনেটিং অ্যালিল, তো ডেফিনেটলি দ্য ডমিনেটিং অ্যালিল উইল এক্সপ্রেস ইটসেলফ, রাইট, দ্য ডমিনেটিং অ্যালিল উইল এক্সপ্রেস ইটসেলফ। তাই জন্য এটাই আলটিমেটলি এক্সপ্রেস হবে, আর ওই অর্গানিজমের বা ওই ইন্ডিভিজুয়ালের কিন্তু ব্লাড গ্রুপটা এ ব্লাড গ্রুপই হবে, ঠিক আছে। তাহলে আই এ আর আছে গিয়ে আই ও, ঠিক আছে। সিমিলারলি যদি ব্লাড গ্রুপ বি যাদের হয় তাদের কিরকম হতে পারে, আই বি হবে ডেফিনেটলি, আর সাথে কি হবে আই ও। সিমিলারলি ওই যেরকম আমি বললাম যে ভাই আই বি তো ডমিনেটিং, ঠিক আছে, আই বি ডমিনেটিং, তার সাথে আই ও যদি থাকে তাহলে রিসেসিভ ক্যারেক্টার অফকোর্স নিজেকে এক্সপ্রেস করবে না, আলটিমেটলি ডমিনেটিং ক্যারেক্টারটাই নিজেকে এক্সপ্রেস করছে, রাইট, নিজেকে ডমিনেটিং ক্যারেক্টারটাই নিজেকে এক্সপ্রেস করবে। তো দেখো যাদের আই ও তার ব্লাড গ্রুপ বি হবে, তার ও ব্লাড গ্রুপ কিন্তু কখনো হবে না। এবারে আমি আসছি যাদের ও ব্লাড গ্রুপ, তার একটাই মাত্র অ্যালিলিক কনফিগারেশন হবে, সেটা হচ্ছে আই ও। ওর সাথে যদি এ বা বি কেউ একটা প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু ও ব্লাড গ্রুপ আসবে না, যে আছে সেটাই হবে, কারণ এ বা বি দুজনেই কিন্তু ডমিনেটিং। তাহলে যার ও ব্লাড গ্রুপ তার কিন্তু অ্যাকচুয়ালি অ্যালিলিক কনফিগারেশন আই ওই হবে, অন্য কোনো কিছু হবে না, ক্লিয়ার। এইবারে যেটা আসবো সেটা হচ্ছে এ বি ব্লাড গ্রুপ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই এ বি ব্লাড গ্রুপে অ্যালিলিক কনফিগারেশন হচ্ছে গিয়ে আই বি। তাহলে দেখো এখানে এ আর বি দুজনেই কিন্তু ডমিনেটিং, ঠিক আছে, দুজনেই ডমিনেটিং, কেউ কারোর জন্য কিন্তু এক মানে চুল জমি ছাড়বে না, ঠিক আছে, দুজনেই ডমিনেটিং, দুজনেই ওই জন্য কি হলো বাবা একসাথে এক্সপ্রেস হলো, দুজনেই ডমিনেটিং, কেউ কারোর জন্য 1 ইঞ্চি জমি ছাড়বে না, দুজনেই দেখো একসাথে এক্সপ্রেস হলো। এইটাকেই আমরা বলছি বাবা কোডমিনেন্স, একসাথে, ঠিক আছে, একসাথে দুখানা ডমিনেটিং ক্যারেক্টার একসাথে নিজেদেরকে এক্সপ্রেস করলো, দিস ইজ হোয়াট উই কল অ্যাজ কোডমিনেন্স। কোডমিনেন্সের এক্সাম্পল কি বাবা, হিউম্যান ব্লাড গ্রুপ, ভেরি ইজি,
ডান, আমাদের কোরবিনেন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক এরকম চুটকি মেরে আমাদেরও হয়ে গেল। তাহলে বোঝা গেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, বোঝা গেল তো? ব্যাস চলো। তো স্টুডেন্টস আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে মাল্টিপল অ্যালিলিজম। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেও কিন্তু 1-2 মার্কসের কোয়েশ্চেন আসে। মাল্টিপল অ্যালিলিজম মানে মাল্টিপল অ্যালিলস আর রেসপন্সিবল ফর হোয়াট, ফর দ্য এক্সপ্রেশন অফ আ সিঙ্গল ক্যারেক্টার। ঠিক আছে, যেমন হচ্ছে হিউম্যান ব্লাড গ্রুপের ক্ষেত্রেই আমরা দেখলাম তিনখানা অ্যালিল কাজ করছে বাবা, IA, IB, IO, তিনখানা অ্যালিল মিলে আমাদের কিন্তু ব্লাড গ্রুপটাকে কন্ট্রোল করছে। তাহলে মাল্টিপল অ্যালিলিজম মানে কি, দেয়ার আর মোর দেন ওয়ান অ্যালিল, ঠিক আছে, যারা একসাথে মিলে একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করছে, যেমন হচ্ছে হিউম্যান ব্লাড গ্রুপ। আর একটা এক্সাম্পল সেটা হচ্ছে গিয়ে হিউম্যান লিউকোসাইট অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন্স, অ্যান্টিজেন জিন, ঠিক আছে, HLA অ্যান্টিজেন জিন বা হিউম্যান লিউকোসাইট অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন জিন। তাহলে এই জিনগুলো কি করে, এই জিনগুলো হচ্ছে একটা প্রোটিন তৈরি করছে, প্রোটিন অ্যান্টিজেন তৈরি করছে, যেটা হচ্ছে গিয়ে কি ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল, ঠিক আছে। ওর কিন্তু আমাদের সেলসে একটা বা আমাদের বডিতে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে, ঠিক আছে। কি রোল পারফর্ম করে ম্যাম, কি রোল পারফর্ম করে? এই হচ্ছে আমাদের ইমিউন রেসপন্সে, ইমিউন সিস্টেমে বিশাল কাজে আসে। এই যে আমাদের অর্গান ডোনেট হয় বা অর্গান ট্রান্সপ্লান্টেশন যে হয়, অনেক সময় অর্গান যে রিজেক্ট করে দেয় আমাদের বডি, তা আমাদের বডি করছে না, করছে, HLA জিন করছে, ঠিক আছে। ওর মধ্যে অনেক ডিগ্রি মানে অনেক চেঞ্জেস আসে আর কি, ঠিক আছে, অনেক চেঞ্জেস হয়, পলিমরফিজম হচ্ছে আর কি, অনেক চেঞ্জেস হচ্ছে, বিকজ ইট ইজ হ্যাভিং হান্ড্রেডস অফ অ্যালিলস, দিস জিন ইজ কনসিস্ট অফ হান্ড্রেডস অফ অ্যালিলস, আর তার জন্য কিন্তু নানা রকম চেঞ্জেস হচ্ছে, আর তার জন্য কিন্তু ওই অর্গানটাকে রিজেক্ট করে দিচ্ছে। তাহলে দেখো অনেকগুলো অ্যালিল মিলে কিন্তু এই জিনটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। এটা ফাংশন কিন্তু একটা অ্যালিলের ওপর ডিপেন্ড করছে না, অনেকগুলো অ্যালিল, মাল্টিপল অ্যালিলস আর কন্ট্রোলিং ইট। তাহলে বোঝা গেল মাল্টিপল অ্যালিলিজমটা কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, 1 বা 2 মার্কসের জন্য কিন্তু কোয়েশ্চেন চলে আসে। নেক্সট টপিক হচ্ছে প্লিওট্রপিজম বা প্লিওট্রপি। এখানে কি বলছে বাবা, এখানে বলছে যে একটা জিন is responsible for more than one phenotypic characters, one gene responsible for more than one phenotypic characters. এটার প্রাইমারি এক্সাম্পল মানে ভীষণই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে ফিনাইল কিটোনিউরিয়া। এখানে কি হচ্ছে, এই ডিজিজটাতে কি হচ্ছে, একটা জিন আছে, ঠিক আছে, একটা জিন আছে, যেই জিনটা তৈরি করবে একটা প্রোটিন, ঠিক আছে, একটা জিন আছে, ঠিক আছে। এই জিনটা কোন প্রোটিন তৈরি করবে, প্রোটিন না সরি এনজাইম তৈরি করবে, সরি একটা এনজাইম তৈরি করবে। ওই এনজাইমটার নাম কি, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, এই এনজাইমটা তৈরি করবে। কিন্তু বাবা এই জিনে ঘটে গেল একটা দুর্ঘটনা, যেটাকে আমরা বলি মিউটেশন, তাহলে আর এই এনজাইমটা তৈরি হচ্ছে না, দিস লিডস টু দ্য ডিজিজ ফিনাইল কিটোনিউরিয়া, ঠিক আছে, এনজাইমটা হলো না, দিস লিডস টু দ্য ডিজিজ ফিনাইল কিটোনিউরিয়া। এবার এই ফিনাইল কিটোনিউরিয়ার আমরা ফেনোটিপিক এফেক্টস কি দেখতে পাবো, মেন্টাল রিটার্ডেশন, হ্যাঁ। নেক্সট হচ্ছে স্কিন পিগমেন্টেশনটা অনেক লাইট হয়ে যায়, ঠিক আছে, স্কিন লেস পিগমেন্টেড, হেয়ার রিডাকশন। তাহলে দেখো একটা জিনে অল্টারের চক্করে, একটা জিনে চেঞ্জেসের জন্য দেখো মোর দ্যান ওয়ান ফেনোটিপিক এফেক্টস তৈরি হলো, এটাকেই আমরা বলবো হচ্ছে প্লিওট্রপিজম। তাহলে সিঙ্গল জিন ইজ রেসপন্সিবল ফর মোর দ্যান ওয়ান ফেনোটিপিক এফেক্টস
ওটাকে আমরা বলবো প্লিওট্রপিজম। ক্লিয়ার? নেক্সট আমরা দেখবো হচ্ছে কি বাবা পলিজেনিক ইনহেরিটেন্স। নামটা শুনেই বুঝতে পারছো পলিজেনিক। পলি মানে কি মেনি, জেনিক comes from the word gene, তাহলে মেনি জিন, তাহলে মোর দ্যান ওয়ান জিন। যখন দুটো বা তিনটে জিনস আর কন্ট্রোলিং সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে, টু অর মোর জিনস controlling single character, control one character, এই ধরনের ফেনোমেনাকে আমরা বলবো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। মানে অনেকগুলো জিন ইজ কন্ট্রোলিং আ সিঙ্গেল ক্যারেক্টার, সেটাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে পলিজেনিক ইনহেরিটেন্স। এটার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমাদের স্কিন কালার, হিউম্যান স্কিন কালার বাবা, হিউম্যান স্কিন কালার। হিউম্যান স্কিন কালারে তিনখানা অ্যালিল কাজ করে, এটা আমরা ধরে নিলাম, ধরো এ বি আর সি, এটা আমরা অ্যাজিউম করছি, ঠিক আছে। তাহলে যাদের মধ্যে আর কি ক্যাপিটাল মানে হচ্ছে ডমিনেন্ট, ঠিক আছে, তো যাদের মধ্যে এই অ্যালিলিক কনফিগারেশনটা রয়েছে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, সবকটাই ক্যাপিটাল হচ্ছে, দে উইল হ্যাভ দ্য ডার্কেস্ট স্কিন কালার। যাদের মধ্যে স্মল রয়েছে, স্মল এ, স্মল বি, স্মল সি, তিনটেই স্মল রয়েছে, দে উইল হ্যাভ দি লাইটেস্ট স্কিন কালার। সব থেকে ফেয়ার স্কিনড লোকেরা, ফেয়ার স্কিনড পিপল লাইক ইউরোপিয়ানস वगैरह এরা, ঠিক আছে। আর আমরা ইন্ডিয়ানসরা যেরকম হচ্ছে ইন্টারমিডিয়েট কালার হচ্ছে আমাদের, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে, ইন্টারমিডিয়েট, না প্রচন্ড কালো না প্রচন্ড ফর্সা, ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েটের জন্য একটা টার্ম রয়েছে মুলাট্টো, ঠিক আছে। তাহলে যেগুলো হচ্ছে পুরো হচ্ছে গিয়ে ইয়েতে রয়েছে অল ক্যাপিটাল যে অ্যালিলগুলো রয়েছে, সে দে উইল হ্যাভ দ্য ডার্কেস্ট স্কিন কালার। যাদের অল স্মল অ্যালিলস রয়েছে তাদের হচ্ছে গিয়ে ফেয়ার স্কিন পিপল। আর যারা ইন্টারমিডিয়েট মানে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, দে আর দি ইন্টারমিডিয়েটস লাইক আস অ্যান্ড ইট ইজ কল্ড মুলাট্টো, ঠিক আছে। হিউম্যান স্কিন কালার হচ্ছে কি কিন্তু একটা ক্লাসিক এক্সাম্পল অফ পলিজেনিক ইনহেরিটেন্স। দেখো তিনখানা অ্যালিল আছে এ বি সি, তাহলে মোর দ্যান টু জিনস অ্যাকচুয়ালি কন্ট্রোলিং আ সিঙ্গেল ক্যারেক্টার, দ্যাট ইজ হচ্ছে কি আমাদের স্কিন কালার। এবারে জিন বাদ দিয়েও আমাদের কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও রয়েছে যেগুলো আমাদের কিন্তু স্কিন কালারকে এফেক্ট করে। ইভেন আমাদের হাইটও কিন্তু ওয়ান অফ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ পলিজেনিক ইনহেরিটেন্স। বুঝতে পারলাম? তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্স আমরা মানে কমপ্লিট করলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা না এত অবধি রাখছি। যতই হোক জেনেটিক্স চ্যাপ্টারটা বাচ্চাদের, অনেক বাচ্চার কাছে কিন্তু একটুখানি বেশি টাফ মনে হয়। তো আজকে একদিনে আমরা বেশি এগোবো না, ঠিক আছে, অল্প অল্প করে করব যাতে আমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে কনসেপ্টটা বুঝতে পারি। আমাদেরকে সিলেবাস ডেফিনেটলি শেষ করতে হবে, কিন্তু তার আগে এটাও মাথায় রাখতে হবে যে আমাদেরকে ভালো করে বুঝে বায়োলজিটাকে শিখতে হবে কিন্তু, ঠিক আছে। খালি মুখস্থ করে গেলাম, বায়োলজিকে মুখস্থ করে গেলাম, ওটাই রাট্টা মেরে গেলাম, ওভাবে কিন্তু কোনো সাবজেক্টই পড়া হয় না, এটা আমার ব্যক্তিগত মতামত। তো ওই জন্য আজকে ক্লাসটা এই পলিজেনিক ইনহেরিটেন্স অবধি থাকুক। আশা করছি তোমরা এই ক্লাসটাতে যথেষ্ট ভালো বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে কনসেপ্টগুলো। যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে জানিও কমেন্ট সেকশনে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে বাকি চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে। তো ততদিন অবধি স্টে টিউন টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। আর ভিডিওসগুলো ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না একদম।